মমতার যে রাজনৈতিক ইতিহাস সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে মমতা প্রকৃতপক্ষে বিজেপি পন্থী। এখন অনেকে অনেক মুখোশ নিয়ে চলাফেরা করেন, সে পশ্চিমবঙ্গের মাটিতে তাকে তার মুখোশটা তিনি দেখাবার চেষ্টা করছেন। এই মুখোশটা ওদের, কিন্তু মুখোশের আড়ালে যে মুখ, সেই মুখটা হচ্ছে আমি বিজেপির বন্ধু। এই মুহূর্তে যখন সকলে প্রতিবাদ করছে তখন তিনি যাচ্ছেন, বার্তাটা পরিষ্কার। এই টাকা দেওয়ার মানে হচ্ছে ক্লাবগুলোকে আমার নিয়ন্ত্রণে থাকো, আমি যে অপকর্ম করবো সে অপকর্মকে সমর্থন করো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে যে বক্তৃতা রেখেছিলেন সেই বক্তৃতাকে ঘিরে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সংসদে বক্তৃতা রেখেছেন, সংসদের ভেতরে বিতর্ক সৃষ্টি হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দেবে। তবে আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু শব্দ প্রয়োগ করার আগে প্রত্যেকেরই বিবেচনা করা উচিত যে এগুলো প্রয়োগটা ঠিক হবে কিনা, সেটা বিবেচনা করে বক্তব্য রাখলে ব্যাপারটা এত ঘোলাটে হয় না। তো যাই হোক, আমার মনে হয় যেহেতু প্রথম বক্তৃতা হয়তো একটু উনি খানিকটা নিয়ম বহির্ভূত কাজ করে ফেলেছেন বা অভ্যেসবশত করে ফেলেছেন, আগামী দিনে নিশ্চয়ই নিজেকে আরও উনি অনেক সমৃদ্ধ করবেন এবং বুঝতে পারবেন যে পার্লামেন্টে হোক বা যে কোনো জায়গায় হোক বক্তৃতা করার সময় শব্দচয়নটা ঠিক থাকা দরকার। স্টুপিড, সেই স্টুপিড শব্দটাকে ঘিরে বিভৎস আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই তো বললাম, কিছু কিছু শব্দ, বহু মানুষই আছেন যারা এমন সমস্ত শব্দ চয়ন করেন যেটা বাঞ্ছনীয় নয়। এক্ষেত্রে হয়তো উনি যে শব্দটা ব্যবহার করছেন স্টুপিড, এটা পার্লামেন্টে অন্য একজন সদস্যকে উদ্দেশ্য করে বলাটা সমীচীন হয়নি। দিল্লিতে আজ নীতি আয়োগের বৈঠক, সেখানে অন্যান্য মুখ্যমন্ত্রী যাক কি না যাক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে গেছেন, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি একটা কথা, যেদিন থেকেই এই ইন্ডিয়া গঠবন্ধন তৈরি হয়েছিল তখনই বলেছিলাম যে এই গঠবন্ধন থেকে প্রথম যে পালিয়ে যাবে সে হচ্ছে মমতা। তার কারণ ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি যে মমতার দলটা তৈরির পেছনে বিজেপির একটা প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। মমতার এই বৃদ্ধির জন্য বিজেপি এবং আরএসএস তাদের একটা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে। মমতা বিজেপি মন্ত্রিসভায় ছিলেন এবং বাবরি মসজিদ ভাঙার মতো এরকম একটা অপকর্ম যা ভারতবর্ষ পৃথিবীর সবাই নিন্দা করেছে, সেটাও পার্লামেন্টে মমতা কিন্তু শেষ মুহূর্তে সমর্থন করেছিলেন বিজেপিকেই। এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তারাও কৌশলে জগদীপ ধনপারকেই সমর্থন করেছিলেন। অর্থাৎ মমতার যে রাজনৈতিক ইতিহাস সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে মমতা প্রকৃতপক্ষে বিজেপি পন্থী। এখন অনেকে অনেক মুখোশ নিয়ে চলাফেরা করেন, সে পশ্চিমবঙ্গের মাটিতে তাকে তার মুখোশটা তিনি দেখাবার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতার্থেই তিনি বিজেপির একজন দোসর। তাই যখন অন্যান্য অবিজেপি মুখ্যমন্ত্রীরা তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন, এটা প্রতিবাদ হিসেবে, এটা একটা বড় প্রতিবাদ, সেইখানে তিনি সেই সংগঠিত প্রতিবাদে অংশগ্রহণ করলেন না, তিনি নীতি আয়োগের মিটিংয়ে গেলেন। ইতিপূর্বে যতগুলো নীতি আয়োগের মিটিং হয়েছে তিনি বোধহয় একটি মিটিংয়ে গিয়েছিলেন কিংবা যাননি। এই মুহূর্তে যখন সকলে প্রতিবাদ করছে তখন তিনি যাচ্ছেন, বার্তাটা পরিষ্কার। বার্তাটা হচ্ছে বিজেপি এবং মোদিজির কাছে যে আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদেরই লোক। এই আমি তোমাদেরই লোক এটা প্রমাণ করতে গেলে এই ধরনের কিছু পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপেরই প্রতিফলন এটা। কিন্তু তিনি তো বিজেপিকে অনেক কিছু বলেছেন, 21-এর সভাতেও তিনি বলেছেন কি অবিলম্বে তাদের রিজাইন করে দেওয়া উচিত, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, কথা হচ্ছে যে তাকে একটা মুখোশ রাখতে হয়। মুখোশটা হচ্ছে তিনি বিজেপি বিরোধী, এটা মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করছেন। এটা চেষ্টা করছেন এই জন্যে যে পশ্চিমবঙ্গের মাটিতে, বিশেষ করে যেখানে বামপন্থী শক্তিরা হচ্ছে প্রকৃতপক্ষে বিকল্প, সেই বিকল্পটা যাতে রাজনৈতিক প্রতিফলন না ঘটে সেই জন্যেই তিনি এবং বিজেপি একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করেন। খুব একে অপরকে গালাগালি করবেন, এই দেখাচ্ছেন যুদ্ধ করবেন ইত্যাদি। আর দেখবেন গতকাল যে তৃণমূল ছিল আজকে বিজেপির নেতা, আবার আগামী পরশু যে বিজেপির নেতা ছিল সে পরের দিন তৃণমূলের নেতা। এই মুখোশটা ওদের, কিন্তু মুখোশের আড়ালে যে মুখ, সেই মুখটা হচ্ছে
আমি বিজেপির বন্ধু, আমি তোমাদেরই লোক, এইটা বার্তা দেওয়ার প্রয়োজন কেন্দ্রীয় স্তরে, সেই বার্তাটাই তিনি দিচ্ছেন। মোদি এবং মমতার বৈঠক, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো খুব বিস্মিত নই, যদিও ওরা মুখে বলছেন এটা রাজ্য কেন্দ্রের সম্পর্কের ব্যাপার। রাজ্য কেন্দ্রের সম্পর্কের ব্যাপার হলে তো তিনি সকলের সঙ্গে এক হয়ে লড়তে পারতেন, সেটা নয়। এবং উনি দেখবেন মুখে মুখে বলেন এত দাবি এত দিচ্ছে না। আমি বহুদিন থেকেই বলছি কেন একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না? রাজ্য সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করে বলে দিন যে আমাদের এই ন্যায্য পাওনা সাংবিধানিক স্তরে সেই টাকাটা তারা দিচ্ছেন না, তাহলে তো ঝামেলা মিটে যায়। এবং তারা কেন দিচ্ছেন না তাদের যুক্তিটাকে খণ্ডন করে করা, সেটা করছেন না, শুধু মুখে মুখে বক্তৃতা করছেন এবং এই করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর বাইরে মমতার কোনো ভূমিকা নেই। তিনি তো যাওয়ার আগে তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটের সব দলের হয়ে তিনি প্রতিবাদ করবেন, তাদের বক্তব্য রেকর্ড করা হবে, যদি রেকর্ড করতে না দেয় তিনি নাকি সেখানেই প্রতিবাদ করে উঠে চলে আসবেন সভা ছেড়ে। এটা কি ক্লাবের মিটিং নাকি? মিটিংটা কি ক্লাবের মিটিং হচ্ছে? আমি গেলাম, আমার বক্তব্য রেকর্ড করে তাহলে প্রতিবাদকে চলে এলাম, এই সমস্ত ছেলে মানুষই কথা উনি বলতে অভ্যস্ত। উনি ভাবেন তার এই সমস্ত প্রলাপ সাধারণ মানুষ অনেকে হয়তো বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। তিনি যদি সেই মিটিংয়ে যানই তো তার মিটিংয়ে গেলে তার কথা তো নিশ্চয়ই রেকর্ড করা হবে। যদি অন্যান্য মুখ্যমন্ত্রীর কথা রেকর্ড করা হয়, ওরটা কেন করা হবে না? সেটা তো কথা নয়। আসলে উনি এই মুখোশটা নিয়েই ওখানে যাচ্ছেন। আর ইন্ডিয়া জোটের অন্যান্য কারো হয়ে বলবার অধিকার ওকে কে দিয়েছে? ও নিজের কথাই বলুন আগে। একবার বলছেন আমি রাজ্যের দাবি নিয়ে যাচ্ছি, আরেকবার বলছেন আমি সবার দাবি নিয়ে যাচ্ছি। এই কথাগুলো যদি পরস্পর সাজিয়ে দেখা যায় তাহলে দেখা যায় প্রত্যেকটা কথার সঙ্গে পরের কথাটা বৈপরীত্য আছে। এই যে স্বাভাবিক বৈপরীত্যমূলক কথাবার্তা বলা, এটা হচ্ছে মমতার একটা কৌশল, যে কৌশলে আমরা অনেকেই আছি যারা বিভ্রান্ত হই। মোদি আর মমতার বৈঠক হলে আপনারা তো বারবার বলেন সিবিআই তদন্ত হবে না, তাহলে কোথাও না কোথাও কি কাউকে বাঁচানোর চেষ্টা করছেন? না, মোদি মমতা তো চেষ্টা করছে একে অপরকে বাঁচাবার, এতে তো কোনো সন্দেহ নেই। এই রাজ্যে তো কোনো তদন্তই হতো না, তদন্তটা হচ্ছে তো আদালতের নির্দেশে, এবং আদালতের নির্দেশে তদন্ত হওয়া সত্ত্বেও তদন্তের যে গতি প্রকৃতি সেটা তো আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি ঢিলেমি। আজ পর্যন্ত কেন, যেদিনকে সিবিআই সারদা তদন্ত করবার জন্য তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে এলেন, কত হইচই হলো, তারপর থেকে তদন্ত কোথায় এগোলো? তারপর থেকে তো বোঝাপড়া হয়েছে। আজ পর্যন্ত নারদা তদন্ত কেন হলো না? তদন্ত শেষ করে তো বলে দিতে পারতেন যে না, টাকা নেওয়াটা ঠিক বা টাকা নেওয়াটা ভুল। তদন্ত তো হলো না। কিন্তু এই তদন্তটা হচ্ছে যেহেতু শিক্ষক নিয়োগ, এতে সাধারণ মানুষ তারা ভাবতে পারছে না, পশ্চিমবঙ্গের মানুষ, যে আমাদের টাকা দিয়ে মাস্টারমশাই কেনা যায়, টাকা দিয়ে ছাত্ররা স্কুলে ভর্তি হতে পারে, কলেজে ভর্তি হতে পারে। একটা নক্কারজনক সামাজিক যে ব্যাধি, সেই ব্যাধিটা এই তদন্তে সামনে এসে গিয়েছে। তাই এই তদন্তটা আদালতের চাপে, একটা সামাজিক চাপে খানিকটা এগোচ্ছে। দুর্গাপুজো, বাঙালিদের মধ্যে দুর্গাপুজো মানে হচ্ছে থিম, কলকাতার দুর্গাপুজো মানেই হচ্ছে অ্যাকচুয়ালি থিম। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারকে ঘিরে এখন বহু বিতর্ক দেখা যাচ্ছে, তাদের থিমের উপর অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কলকাতার পুজোটা বহুদিন হচ্ছে। মমতা রাজনীতিতে পা দেওয়ার আগে থেকেও পশ্চিমবঙ্গে পুজো হচ্ছে এবং খুব ব্যাপক পুজো হতো। আমাদের দক্ষিণ কলকাতাতে কতগুলো পুজো ছিল, যথেষ্ট বিখ্যাত ছিল পুজো। আমরা ছেলেবেলায় ঘুরে বেড়াতাম, সঙ্গশ্রী, হাজরা পার্ক, তেইশপল্লী পুজো বোধ এখন উঠেই গেছে। তারপরে সহযাত্রী, এইরকম শুধু আমাদের এই কটা পুজো এই হরিশ মুখার্জির মুখ থেকে কালীঘাট পর্যন্ত হতো, যথেষ্ট খ্যাতি ছিল। তারপর তো অত পুজো চারিদিকে, ওদিকে মোহাম্মদ আলী পার্ক, ত্রিকোণ পার্ক, অনেক। তখন তো আমরা ছোট, স্কুলে পড়ি, মমতা তখন প্রায় স্কুলেই পড়ে। সুতরাং পুজোটা হঠাৎ মমতা এসেছে বলে হয়েছে, এই ধারণাটা হচ্ছে ভুল। মমতা এসে এই পুজোটাকে নির্দিষ্ট ধর্মীয় স্বার্থে এবং রাজনীতি আর ধর্মের একটা মিশেল করার চেষ্টা করছেন, যেটা হচ্ছে আরএসএসের পরিকল্পনা। আরএসএস চায় যে ভারতবর্ষ ধর্মীয় ভিত্তিতে ক্রমশ হিন্দু রাষ্ট্র তৈরি হোক, এবং অন্যান্য সংঘের যারা আছেন তারা এখানে দ্বিতীয় স্তরের নাগরিক হিসেবে বসবাস করুন। এটা আরএসএসের তত্ত্ব।
সেই তত্ত্বটাকে আরএসএস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিফলিত করার চেষ্টা করে, পারে না, যেহেতু ভারতবর্ষের সংবিধানটা আছে এবং কিছু মানুষ আছেন আমাদের মতো পাগল ছাগল যারা সঙ্গে সঙ্গে এসব নিয়ে আদালতে চলে যান। এই আর কিছু নয়। টাকা দেওয়া মানে হচ্ছে ক্লাবগুলোকে আমার নিয়ন্ত্রণে থাকো, আমি যে অপকর্ম করবো সে অপকর্মকে সমর্থন করো, আর সামাজিক আন্দোলনের সঙ্গে ধর্মকে জুড়ে দাও। পুরোপুরি আরএসএস এর সূক্ষ্ম পরিকল্পনা। কিন্তু সামাজিক আন্দোলনের সাথে কি কখনো ধর্মকে জোড়া যায়? চেষ্টা তো হয়, শেষ পর্যন্ত যায় না, কিন্তু চেষ্টা তো হয়। গোটা পৃথিবীতে আমরা দেখেছি বিভিন্ন সময় ধর্মের সুরসুরি দিয়ে মানুষের মধ্যে বিভাজন তো তৈরি হয়েছে। আমি তো কালকেই বোধহয় দেখলাম একটা সোশ্যাল সাইটে আরএসএস কোথায় একটা ক্লাস নিচ্ছে, আরএসএস হোক বা হিন্দু পরিষদ হোক, বাচ্চা বাচ্চা মেয়েদের লাভ জিহাদ বোঝাচ্ছেন, মানুষের পরস্পরের ভালোবাসা কি বোঝাচ্ছেন না, তারা মানুষে কি করে বিদ্বেষ তৈরি করতে হয় এটা শেখাচ্ছেন। তো শেখান তো তারা, ভারতবর্ষকে এভাবে তো নষ্ট করছে তারা। কিন্তু আর কোন পুজো কমিটির বিরুদ্ধে তো এরকম কোনো স্টেপ না। সেটা তো আমি শুনলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, ওটা প্রদীপ বাবু চালাতেন, আমি তখন মেয়র ছিলাম, তখন কাউন্সিলর ছিলেন, খুব বড় পুজো ছিল সেই সময়, বিরাট পুজো হতো, লেবুতলা পার্ক বলে বোধহয়। তো তারা, আমি শুনলাম যে গত বছর এই সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন, ঠিক কাজ করেছেন, তাদের অভিনন্দন জানাই। তারা এবারও শুনলাম প্রত্যাখ্যান করছেন, তাদের অভিনন্দন জানাই। এইটাই তো সুচিন্তিত নাগরিকের মত, যে আমরা এতদিন ধরে পুজো করছি, সরকারি অনুদানের দরকার হয়নি, হঠাৎ কেন সরকারি অনুদান নেব। এখন সেটা নিয়েছেন বলেই হয়তো মমতা একটু ক্ষুব্ধ হয়েছেন, তাই এদের হয়তো কোনো রকমভাবে অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু পারবেন না। আইনটা মমতার পক্ষে না, আইনটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে। কারণ লেজার লাইট ইউজ করা নাকি বারণ করেছেন, মেলা হবে না, মেলা হলে রাস্তায় স্টল বসবে না, নাগরদোলনা লাগানো যাবে না। লেজার লাইট তো যদি আমি দেখি তাহলে সেটা শ্রীভূমিতেও হয়, তখন তো বারণ করেন না। যদি লেজার লাইট সন্তোষ মিত্র বন্ধ করতে, লেজার লাইট সর্বত্র বন্ধ করতে হবে। পুলিশ তো এইরকম, তুমি সুন্দরী তাই তোমায় আমি দিলাম রসগোল্লা, তুমি দেখতে অসুন্দর তোমায় দিলাম আমি কাঁচা লঙ্কা, তা তো আইন অনুমোদন দেয় না। সেজন্যই বললাম যে আইনটা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে, সংবিধানের যে মূল মর্মবস্তু সেটা মেনে কাজ করতে হবে, সেটা মেনে কাজ না করলে বাতিল হবে। এই মমতারই যারা গুরু, তারা ওই কাঁওয়ার যাত্রায় উত্তর ভারতে উত্তরপ্রদেশ সরকার, মধ্যপ্রদেশ সরকার, উত্তরাখণ্ড সরকার, তারা এরকম হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠার জন্য বলেছিল যে দোকানদারদের পরিচয় লিখতে হবে, কি নাম, বাবার নাম, ঠিকানা ইত্যাদি। উদ্দেশ্য ছিল বিভাজন করা। তো সুপ্রিম কোর্ট তো স্টে দিয়েছে। আবার হঠাৎ দেখলাম তারা চেষ্টা করছিলেন ওই মসজিদগুলোকে তেরপল দিয়ে ঢেকে দেওয়া, আবার থাপ্পড় খেয়েছে, আবার সরাচ্ছে। সুতরাং আমি বুঝতে পারছি ওর গুরুরা ওখানে থাপ্পড় খাচ্ছে, অনেক শক্তি ওখানে, সুতরাং তার চেলা পশ্চিমবঙ্গে এইসব নিয়ে টিকতে পারবে না।